একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন, অন্যদিকে খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। পর্দার আড়ালে খেলাটা কিন্তু চলছে, খেলা শুরু হয়ে গেছে। আলোচনায় এসেছে নতুন করে নির্বাচন করার প্রস্তাব, সব দলকে নিয়ে, এমনকি আওয়ামী লীগকে নিয়ে। যে নির্বাচনের দাবি গত 1.5 বছর ধরে করে আসছে ভারত। দিল্লির কূটনৈতিক মহলের খবর, আমেরিকা ও ইউরোপের ডিপ্লোম্যাটরা এ বিষয়ে ভারতের সঙ্গে এবার সহমত হয়েছে। আওয়ামী লীগ যে শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার পথে হাঁটতে পারে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতার মুখোমুখি হতে যাচ্ছে? ভারত পাল্টা কাউন্টার দিচ্ছে তারেক জিয়ার পররাষ্ট্রনীতিকে। তার মানে চীনের সাথে সম্পর্ক ভালো করতে চেয়েও কূটনীতিকভাবে ভারতকে অ্যাভয়েড করতে চাইলেও তারেক জিয়া সেটা পারবে না। ভারত সে পট্ট বন্ধ করে দিচ্ছে। জুনে প্রমাণিত যে কোনো মুহূর্তে আওয়ামী সভানেত্রী দেশে আসার সক্ষমতা রাখেন। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আওয়ামী লীগের 6 সাবেক সংসদ সদস্যের উপর চরম নির্যাতন ও নিপীড়নের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটির 2টি আন্তর্জাতিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে এই 6 সংসদ সদস্যের উপর 4 ধরনের নির্যাতনের কথা উঠে এসেছে, যেগুলোর মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা জানিয়ে সংস্থাটির সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়েছেন। বিশ্বজুড়ে সংসদসমূহের এই সর্বোচ্চ ফোরাম বলছে, যেভাবে নির্যাতন চালানো হয়েছে তা হলো প্রতিশোধের মহোৎসব এবং সুসংগঠিত রাজনৈতিক নিধন। ইউনূসের আমলে আইপিইউ বারবার বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে চাইলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার আমলে তাদেরকে ভিসা দেওয়া হয়নি। সবশেষ গত 30 এপ্রিল সংস্থার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, আইপিইউ প্রতিনিধি দল সরেজমিনে তদন্তের জন্য বাংলাদেশে আসতে চায়। এ বিষয়ে বিস্তারিত নথিপত্র আমাদের হাতে এসেছে। আইপিইউর চিঠির প্রেক্ষিতে 6 সংসদ সদস্যের মামলার বিস্তারিত তথ্য ও আইপিইউর প্রতিনিধিদের বাংলাদেশ সফরের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে গত 16 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 23 জুন পুলিশের আইজির কাছে এবং আইজির দপ্তর থেকে পরদিন জেলা এসপিদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী 5 থেকে 9 অক্টোবর 2026-এ তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য 153তম আইপিইউ অ্যাসেম্বলিতে বাংলাদেশের সংসদ সদস্যদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা হবে। তার আগে আইপিইউর এমন চিঠি বাংলাদেশের নতুন সরকারের উপর ব্যাপক আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। যদি তদন্তে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় এবং সরকার আইপিইউর সরেজমিন তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তবে সংস্থাটি বাংলাদেশের সংসদীয় সদস্যপদ স্থগিত করতে পারে। এর ফলে বৈশ্বিক ফোরামে বর্তমান সরকারের গণতান্ত্রিক বৈধতার সংকটে পড়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। এই সম্ভাব্য আন্তর্জাতিক সংকট মোকাবেলায় বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে আইপিইউর আসন্ন সফরের জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ হলো বিশ্বব্যাপী সার্বভৌম দেশ নির্বাচিত জাতীয় সংসদগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বহুপাক্ষিক রাজনৈতিক সংগঠন। আইপিইউ হলো বিশ্বজুড়ে সংসদসমূহের সর্বোচ্চ ফোরাম। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশের জাতীয় সংসদ বা আইনসভা এই সংস্থার অন্তর্ভুক্ত। বাংলাদেশ জাতীয় সংসদ ও এই আন্তর্জাতিক সংস্থার সদস্য। এই আন্তর্জাতিক সংস্থাটির সবশেষ 2টি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের 6 জন সদস্যের উপর প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি চলছে। আওয়ামী লীগের প্রভাবশালী এই 6 জন সাবেক সংসদ সদস্য হলেন সাবির হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খান। তাদের বিরুদ্ধে বাংলাদেশে বিগত ইউনূস সরকার আমলে আনা হয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অসংখ্য মামলা। কিন্তু আইপিইউ বলছে এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি। 2025 সালের 23 অক্টোবর যখন জেনেভায় আইপিইউ এর 216তম অধিবেশন বসে, তখন বাংলাদেশে চলছিল অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেই সময় আইপিইউ গভর্নিং কাউন্সিল সর্বসম্মতভাবে একটি
কঠোর প্রস্তাব গ্রহণ করে। আইপিও রিপোর্টে বলা হয়েছে 24 আগস্ট মাস থেকে আইপিওর পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে একাধিক আনুষ্ঠানিক চিঠি ও তথ্যের অনুরোধ পাঠানো হলেও মোহাম্মদ ইনু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। সবচেয়ে গুরুতর বিষয় ছিল আইপিওর মামলাগুলোর বিচার প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের জন্য একজন স্বাধীন ট্রায়াল অবজারভার বা বিচার পর্যবেক্ষক নিয়োগ করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলাতান্ত্রিক জটিলতা কিংবা ইচ্ছাকৃত বিলম্বের কারণে দুবার সেই পর্যবেক্ষক বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় ভিসা পাননি। একই সাথে আইপিইউ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে কারাগারে বন্দী সাংসদদের সাথে দেখা করার এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করলেও ভিসা সংক্রান্ত সহযোগিতা বা সাড়া ঢাকা থেকে মেলেনি। জেনেভা সিদ্ধান্তে আইপিইউ স্পষ্ট ভাষায় এই ভিসা জটিলতা ও তথ্য না দেওয়ার ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্যের জীবন ও শারীরিক অখণ্ডতা রক্ষার তাগিদ দেয়। সর্বসম্মতিক্রমে প্রথম সিদ্ধান্তটি গৃহীত হয় 2025 সালের 23 অক্টোবর জেনেভাতে অনুষ্ঠিত সংস্থাটির 216তম অধিবেশনে। ওই সভায় এই 6 সংসদ সদস্যের বিরুদ্ধে ইউনূস সরকার 4টি ক্ষেত্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে প্রস্তাব গৃহীত হয়। এই অভিযোগগুলো হলো তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার ও আটকের অমানবিক শর্ত এবং সংসদ সদস্যের বিরুদ্ধে গৃহীত কার্যক্রমে যথাযথ প্রক্রিয়ার অভাব। সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তগুলো সহ একটি চিঠি বাংলাদেশের বিগত ইউনূস সরকারের দপ্তরে পাঠানো হয়েছিল। তখন বিষয়টি তদন্তের জন্য আইপিইউ একটি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনূসের কাছে আইপিইউ এর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বাংলাদেশের সংস্থাটির প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি তুলে ধরেন। ইউনূস বৈশ্বিক দরবারে মুখ রক্ষার জন্য তখন রাজি হলেও পরে আইপিইউ এর প্রতিনিধিদের বাংলাদেশে আসার ভিসা দেয়নি। ইউনূস সরকারের গড়িমসি দেখে ইস্তাম্বুল অনুষ্ঠিত আইপিইউ এর 217তম অধিবেশনে আবারও একই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। এর ফলে 2026 সালের এপ্রিল মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিইউ এর 217তম অধিবেশনে দৃশ্যপটে এক বড় পরিবর্তন আসে। এই অধিবেশনে বাংলাদেশের একটি সরকারি সংসদীয় প্রতিনিধি দল অংশ নেয় এবং আইপিইউ এর হিউম্যান রাইটস কমিটির মুখোমুখি হয়। ওই প্রস্তাবে বাংলাদেশের এই সাবেক 6 সংসদ সদস্যের উপর নির্যাতন এবং নিপীড়ন চালানোর অভিযোগ আনা হয়েছে। সবশেষ অধিবেশনকৃত 4 পৃষ্ঠার প্রস্তাবে এই 6 সংসদ সদস্যের উপর কি ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এবং হচ্ছে তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইপিইউ রিপোর্টে প্রথমে তুলে ধরা হয়েছে সাবির হোসেন চৌধুরীর কথা। তিনি আইপিইউ এর সাবেক অনারারি প্রেসিডেন্ট। সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে 24 5 আগস্ট তার বাসভবনে আগুন দেওয়া হয় এবং তাকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। 24 5 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে নেওয়ার পথে মব সন্ত্রাসীরা তার মাথায় ইট ছুড়ে মারে। ওই বছরের 7 অক্টোবর 6টি মামলায় জামিন পেয়ে তিনি ছাড়া পান। তবে তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 30টি মামলা বিচারাধীন আছে এবং যে কোনো সময় তাকে আবার গ্রেফতার করা হতে পারে। রিপোর্টটিতে বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী মব সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে যেভাবে আঘাত পেয়েছেন তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, কিন্তু বাংলাদেশ সরকার তার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না, যদিও চিকিৎসকরা জানিয়েছেন তার জন্য বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়। আইপিইউ রিপোর্টে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। জনাব চৌধুরী আইপিইউ কমিটির মানবাধিকার বিষয়ক সাবেক সভাপতি। 12 সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তার হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তার ছেলে ফারাজ চৌধুরী আইপিইউ এর ইস্তাম্বুল অধিবেশনে সাক্ষ্য দিয়েছেন। তার বাবার জীবনের উপর জেলে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত চলছে। এমনকি আইপিইউ এর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিক্রমকে গত 30 এপ্রিল দেয়া এক চিঠিতে জানিয়েছেন ফজলে করিম চৌধুরীর ঘাড়ে আঘাতজনিত সমস্যা আরও গুরুতর হয়েছে। 24 জুন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। বুধবার সকালে ট্রাইব্যুনালে নেওয়া হলেও বিচার কাজের সময় তাকে এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি। তিনি অ্যাম্বুলেন্সই ছিলেন। বিচার কাজ শেষে বেলা 2:30টার দিকে ফজলে করিমকে নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে অ্যাম্বুলেন্সটি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আইপিইউ রিপোর্টটিতে বলা হয়েছে সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের ভাগ্যেও জুটেছে ভয়াবহ অভিজ্ঞতা। 2024 সালের আগস্টের শুরুর দিকে তার সিরাজগঞ্জের বাসভবনে 3 দফায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে তিনি প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে একাধিক খুনের ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা আইপিইউর দৃষ্টিতে উদ্দেশ্য প্রণোদিত। আইপিইউ রিপোর্টে উদ্বেগ জানানো 6 সংসদ সদস্যের আরেকজন হলেন বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। 15 সেপ্টেম্বর কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। তার পিঠের হাড়ের সমস্যা এবং হাঁপানি থাকলেও তাকে তার পরিবার বা আইনজীবীদের সাথে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে বলে আইপিইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালত তাকে জামিন দেওয়ার কথা বললেও অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বারবার স্থগিত আদেশ আনার আবেদন করা হচ্ছে। আইপিও রিপোর্টে বলা হয়েছে, আরেক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। তাকে 2022 সালে একটি ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অকাট্য প্রমাণ বা এলিবাই রয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।